হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ থেকে বন্ধুরা আমরা তোমাদের জন্য একটা নতুন সিরিজ শুরু করছি, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সাজেশন রসায়ন 2022। এই সিরিজে আমরা তোমাদের যে রিডিউস সিলেবাস এই বছরের জন্য হয়েছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইন্ডিভিজুয়ালি যেই টাইপের কোশ্চেন আছে এমসিকিউ 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমাদের কোশ্চেন সম্ভাব্য তালিকা থাকবে। তো আজকে যে চ্যাপ্টারটা শুরু হচ্ছে সেটা হচ্ছে সলিড স্টেটের, এবং আজকের ভিডিওটা মেইনলি থাকবে এই চ্যাপ্টারের উপর এমসিকিউ, যেটা বিগত বছরের প্রশ্ন এসছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো ইলাবোরেটরি ডেসক্রিপশন করা আছে, এবং সঙ্গে 2022 যে সম্ভাব্য কোশ্চেনগুলো আসতে পারে সেরকম কিছু প্রশ্নও কিন্তু উত্তর করে দেওয়া আছে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো, আর হ্যাঁ, যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাদের জানিও। তো শুরু করছি আজকের ভিডিও। দেখো, সলিড স্টেট থেকে গ্রিন কালারের যে অংশটুকু দেখানো হচ্ছে ওটাই হচ্ছে 2022-এর জন্য রিডিউস সিলেবাস, আর রেড কালারের অংশটুকু কিন্তু এবছরের জন্য বাদ দেওয়া হয়েছে। নতুন বন্ধুদের বলবো, সিলেবাসের উপর কিন্তু একটা ডেডিকেটেড ভিডিও অলরেডি আছে, যে তোমাদের এই বছর সিলেবাস কেমন বাদ গেছে, কোনটুকুর উপর তোমাদের পরীক্ষা হবে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেটা ভিজিট করে নিও। আর সলিড স্টেট চ্যাপ্টার থেকে কিন্তু মোট 4 নম্বর আসে, তার মধ্যে একটা থাকে এমসিকিউ 1 নম্বরের, আর একটা থাকে শর্ট অ্যান্সার কোশ্চেন, অর্থাৎ এসএকিউ কোশ্চেন থাকে, একটা প্রশ্ন থাকে 3 নম্বরের, এবং 3 নম্বরের মধ্যেও কিন্তু 2+1, 1+1+1 এরকম ডিভিশন কিন্তু থাকে। তো শুরু করছি আজকের টপিক। প্রথমে চলে আসি উচ্চ মাধ্যমিক 2015। এক্স, যার পারমাণবিক ভর 64, এর 6.4 গ্রাম পরিমাণে কতগুলি একক কোষ রয়েছে, যেখানে দেহকেন্দ্রিক ঘনকাকার জালক রূপে এটি কেলাসিত হয়। এবার এর এক পারমাণবিক ভরে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকা উচিত, অর্থাৎ 6.4 গ্রামে পরমাণুর সংখ্যা হওয়া উচিত 6.4 ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা বাই 64, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা বাই 10। এবার একটি দেহকেন্দ্রিক একক কোষে যেহেতু দুটি পরমাণু থাকে, অর্থাৎ এনে মানে অ্যাভোগাড্রো নাম্বার বাই 10, এতগুলো পরমাণু মানে হচ্ছে কি অ্যাভোগাড্রো সংখ্যা বাই 20 দেহকেন্দ্রিক একক কোষ, অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর বি। 2016 উচ্চ মাধ্যমিকে এসেছিল পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের একক কোষে কণার সংখ্যা কটি। তো পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার জালকের 6টি পৃষ্ঠ, এবং 6টি পৃষ্ঠের প্রত্যেকটার মাঝখানে করে যে পরমাণুটি রয়েছে তার হাফ অংশ করে কন্ট্রিবিউশন হয়, এবং যেহেতু ছখানা পৃষ্ঠ 6 ইন্টু হাফ করে 3, এবং প্রত্যেকটা কর্নার থেকে মানে 8খানা কর্নার থেকে 1/8 অংশ করে সব মিলিয়ে 4-এর কন্ট্রিবিউশন আসে। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর অপশন ডি 4। 2017 সালে এই প্রশ্নটি এসেছিল যে কোনটি সমযোজী কেলাস। এই 4টির মধ্যে কোয়ার্টজ হচ্ছে গিয়ে সমযোজী কেলাস, কারণ এখানে এটি হচ্ছে গিয়ে সিলিকেটের একটি আকরিক, এবং এই যে হচ্ছে গিয়ে এর সমযোজী কেলাসটি, যেখানে দেখা যাচ্ছে সিলিকনগুলো হচ্ছে গিয়ে নীল এবং অক্সিজেনগুলো লাল দিয়ে দেখানো রয়েছে, এবং এদের মধ্যে সমযোজী বন্ধন দিয়ে রয়েছে, অর্থাৎ বি অপশনটি সঠিক। 2018 এখানে এসেছিল সোডিয়াম ক্লোরাইডের কেলাস জালকে একটি সোডিয়াম প্লাস আয়নকে বেষ্টন করে উপস্থিত ক্লোরাইড আয়নের সংখ্যা। তো সোডিয়াম ক্লোরাইডের একক কোষটি এরকম দেখতে হয়, এবং একটি সোডিয়াম যেটা কালো রং করে দেখানো রয়েছে, তো তার চারপাশে দেখাই যাচ্ছে 6টি করে ক্লোরাইড আয়নগুলো রয়েছে। সুতরাং এক্ষেত্রে সঠিক অপশনটি হবে হচ্ছে গিয়ে ডি। 2019-এ কোন পদার্থটি চৌম্বক ক্ষেত্র দ্বারা তীব্রভাবে আকৃষ্ট হয়। তো ফেরোম্যাগনেটিক পদার্থের ক্ষেত্রে সবকটি চৌম্বক ভ্রামকের বিন্যাস একই দিকে থাকে, এবং সেই জন্য এরা তীব্রভাবে আকৃষ্ট হয় চৌম্বক ক্ষেত্র দ্বারা। তো সি অপশনটি সঠিক। এবং 2020 এবং 2021-এর উচ্চ মাধ্যমিক রসায়ন স্থগিত ছিল। পেজ পরে আমরা নতুন আরো কিছু প্রশ্ন একই সাথে সলভ করে দিচ্ছি। একটি আণবিক কেলাসিত কঠিনের উদাহরণ। তো সিলিকন ডাইঅক্সাইড রয়েছে যেটি সমযোজী, সোডিয়াম ফ্লোরাইড যেটি আয়নীয়, এক্ষেত্রে এইউ যেটা রয়েছে সেটি ধাতব, এবং সলিড আর্গন এটি হচ্ছে আণবিক। সুতরাং অপশন ডি হচ্ছে গিয়ে সঠিক। গ্রাফাইটের কেলাস একটি ত্রিমাত্রিক একটি কেলাস, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন বেনজিন রিংগুলো একটা তল তৈরি করে এবং একটার সঙ্গে অনুভূমিকভাবে থাকে। তো এটা সমযোজী একটি কেলাসের উদাহরণ, অর্থাৎ অপশন বি। কঠিন কার্বন ডাইঅক্সাইডের কেলাস এর মধ্যে কোনটি। কঠিন কার্বন ডাইঅক্সাইড একটি আণবিক কেলাস, এবং এরই আরেকটি নাম হচ্ছে কি শুষ্ক বরফ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশন সি।
কঠিন আণবিক কেলাসিত পদার্থ এর মধ্যে কি ধর্ম দেখায়? খুব শক্ত উদ্বায়ী, উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, না সুপরিবাহী? আচ্ছা, এক্ষেত্রে মনে রাখতে হবে যদি সেই আণবিক কেলাসিত কঠিন পদার্থটি ধ্রুবীয় হয় সেক্ষেত্রে তার উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়। যদি অধ্রুবীয় হয় সেক্ষেত্রে তার গলনাঙ্ক তুলনামূলকভাবে কম হয়। অর্থাৎ সঠিক উত্তরটি এক্ষেত্রে 9 সি। পরবর্তী প্রশ্ন, যে কেলাসটি তাপ ও তড়িতের সুপরিবাহী সেটি অবশ্যই হবে ধাতব হওয়া উচিত। উত্তর ডি। যে সিস্টেমের একক কোষের প্রান্ত দৈর্ঘ্য অসমান এবং আন্তঃপৃষ্ঠীয় কোণগুলি ও অসমান সেটি কোনটা? তো যদি সম্পূর্ণ রকমে অসমান একটি একক কোষ দেখা যায়, যেক্ষেত্রে প্রান্ত দৈর্ঘ্য অসমান এবং কোণগুলি অসমান, সেটাই হচ্ছে গিয়ে মনোক্লিনিক। তো যথারীতি এই হচ্ছে তার ছবিটি এবং উত্তরটি হচ্ছে গিয়ে মনোক্লিনিক। অর্থোরম্বিক সিস্টেমের ক্ষেত্রে নিচের কোন অপশনটি ঠিক হয়? অর্থোরম্বিক ক্রিস্টালটি এরকম দেখতে, যেক্ষেত্রে দেখাই যাচ্ছে এ, বি এবং সি এদের বাহুর দৈর্ঘ্যগুলো তো সমান নয়, কিন্তু এদের সমস্ত অন্তঃপৃষ্ঠীয় কোণগুলো হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। সুতরাং অপশন এ টি কারেক্ট। হেক্সাগোনাল সিস্টেমের ক্ষেত্রে কোনটি সঠিক? হেক্সাগোনাল সিস্টেমের ক্ষেত্রে এই হচ্ছে গিয়ে ছবিটি। তো এ এবং বি এই দুটো সমান হয়, কিন্তু এদের উচ্চতা অসমান হয় এবং দুটো কোণ 90 ডিগ্রি এবং একটি কোণ 120 ডিগ্রি হয়। তো অপশন বিটি হচ্ছে গিয়ে সঠিক এক্ষেত্রে। সোডিয়াম ক্লোরাইডের কেলাস এর মধ্যে কোনটি? সোডিয়াম ক্লোরাইডের কেলাস আমরা জানি এটি একটি কিউবিক কেলাস। যে সিস্টেমের একক কোষের প্রান্ত দৈর্ঘ্য অসমান এবং আন্তঃপৃষ্ঠীয় কোণগুলি সমান সেটি হলো অর্থরম্বিক। অর্থাৎ অপশন বি। সরল ঘনকাকৃতি কোষের একটি কৌণিক বিন্দুতে একটি গোলক কণা 8টি সরল একক কোষের মধ্যে অংশ নেয়। সুতরাং অপশন হওয়া উচিত 16 সি। একটি সরল ঘনকাকার কোষে একটি পরমাণু একক কোষের একটি কৌণিক বিন্দুতে, যেহেতু 8টি সরল একক কোষ পাশাপাশি একটা কর্নার থেকে মিট করতে পারে, সেহেতু প্রত্যেকটা কর্নারে একটি অ্যাটমের জন্য বা একটি পরমাণুর জন্য 1/8 অংশের কন্ট্রিবিউশন আসবে। সুতরাং অপশনটি হবে হচ্ছে গিয়ে 17 ডি। একটি দেহকেন্দ্রিক ঘনকাকার কোষের একটি পরমাণু একক কোষের দেহকেন্দ্রের কত অংশ নেয়? এক্ষেত্রে দেখাই যাচ্ছে যে দেহকেন্দ্রের সম্পূর্ণ পরমাণুটি কন্ট্রিবিউশন রাখছে। সুতরাং অপশন হওয়া উচিত 18 এ। একটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষের একটি পরমাণু একক কোষের পৃষ্ঠে কত অংশ নেয়? তো এখানে দেখা যাচ্ছে একক কোষের পৃষ্ঠে অর্ধেক অংশ করে, অর্থাৎ হাফ অংশের কন্ট্রিবিউশন নেয়, অর্ধেক পরমাণুর থাকে। অপশনটা হবে হচ্ছে গিয়ে 19 বি। একটি দেহকেন্দ্রিক ঘনকাকার কোষে উপস্থিত পরমাণুর সংখ্যা কত হওয়া উচিত? এক্ষেত্রে অভ্যন্তরে অর্থাৎ দেহকেন্দ্রে যে পরমাণুটি রয়েছে তার সম্পূর্ণ অংশটুকুর কন্ট্রিবিউশন আসবে, অর্থাৎ 1 অংশ, এবং 8টি কর্নার যারা রয়েছে তাদের প্রত্যেকের 1/8 অংশ, অর্থাৎ সর্বমোট 2টো পরমাণু থাকবে। অর্থাৎ অপশন বি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। 21 একটি সরল ঘনকাকার কোষে উপস্থিত পরমাণুর সংখ্যা কত হওয়া উচিত? সরল ঘনকাকার কোষে 8টি কর্নার থেকে 8টি পরমাণু থাকে এবং প্রত্যেকের 1/8 অংশ করে কন্ট্রিবিউশন আসে। সুতরাং সর্বমোট 1, অর্থাৎ 21 এ হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এবার আসি ব্যাসার্ধ অনুপাত r+r-, অর্থাৎ ক্যাটায়ন এবং অ্যানায়নের রেডিয়াসের রেশিও বা ব্যাসার্ধের রেশিও বা ব্যাসার্ধের অনুপাত যদি 0.225 থেকে 0.414 এর মধ্যে হয়, তাহলে কেলাসের গঠন কেমন হবে? তো ব্যাসার্ধ অনুপাত ক্যাটায়ন আর অ্যানায়নের রেডিয়াসের বা ব্যাসার্ধের অনুপাত যদি এরকম হয়, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু 0.225 থেকে 0.414 এর মধ্যে রয়েছে, তাহলে আমার চতুস্থলকীয় কেলাস হওয়া উচিত, যার সবর্গাঙ্গ সংখ্যা বা কোঅর্ডিনেশন নাম্বার হওয়া উচিত 4। অর্থাৎ এক্ষেত্রে উত্তরটি হবে 22 বি, চতুস্থলকীয়। অষ্টস্থলকীয় কেলাসের কোঅর্ডিনেশন সংখ্যা ও ব্যাসার্ধের অনুপাত কেমন হয়? যথারীতি টেবিল থেকে দেখা যাচ্ছে যে এটি হওয়া উচিত অষ্টস্থলকীয় এবং যার কোঅর্ডিনেশন নাম্বার বা সবর্গাঙ্গ সংখ্যা হওয়া উচিত 6 এবং ব্যাসার্ধ অনুপাত 0.414 থেকে 0.732 এর মধ্যে থাকা উচিত। অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক। ব্যাসার্ধ অনুপাত 0.732 এর থেকে যদি বেশি হয়, তাহলে কেলাসের গঠন দেহকেন্দ্রিক ঘনকাকার হয়। একটি কেলাসে ফ্রেঙ্কেল ত্রুটির উপস্থিতি কেলাসের ঘনত্ব হ্রাস করে, বৃদ্ধি করে, পরিবর্তন হয় না, নাকি
পরিবর্তন হতেও পারে। ফ্রেঙ্কেল ত্রুটির ক্ষেত্রে একটি ইন্টারস্টিশিয়াল বা একটি অন্তর্বর্তী অবস্থানে কোনো আয়ন সরে যায়, অর্থাৎ সর্বমোট ক্যাটায়ন এবং সর্বমোট অ্যানায়নের সংখ্যা একই থাকে, সুতরাং ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে গিয়ে 25-এ সি। আজকের ভিডিওতে কিন্তু মেইনলি আমরা সলিড স্টেট চ্যাপ্টার থেকে বিগত বছরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা এবং 2022-এর সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর আলোচনা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং এই সিরিজটা কিন্তু চলতে থাকবে এবং আশা করি তোমরা উপকৃত হবে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে এইরকমই নতুন প্রশ্ন উত্তরের নতুন ভিডিওতে।